আসসালামু আলাইকুম এভরিওয়ান। উড়ুরু প্রেম গল্পে 6 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। মাটির গন্ধে মিশে থাকা তাজা কান্নার শব্দগুলো যেন সন্ধ্যার নিস্তব্ধ বাতাসকে আর ভারী করে তুলছিল। সবাই একে একে গুরুস্থান থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তৌহিদ এখনো হাঁটু ঘিরে বসে আছে খাদিজা বেগমের কবরের পাশে। হাতের তালুতে লেগে থাকা ভিজা মাটিটুকু সে যেন কিছুতেই ছেড়ে দিতে পারছে না। বুকে জমে থাকা দীর্ঘশ্বাসের ভারী তার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। আকাশের রাতে আধার নামার সঙ্গে সঙ্গে গাজীপুরের এই পুরনো ভিটা বাড়িটা যেন শ্মশানের নীরবতা নেমে এসেছে। জাবেদ আহমেদের বোন অর্থাৎ জিনিয়ার ফুপু বারিন্দার এক কোণে বসে হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছেন, আর বৃদ্ধ দাদি বিছানায় ছটফট করছেন, যার বয়সে ভারী চোখের জল শুকিয়ে গিয়েছে বহু আগে। কেবল শূন্য দৃষ্টিতে চালের দিকে তাকিয়ে বিড়বিড় করে যেন কি বলছে। তৌহিদ ধীরে ধীরে কবরস্থান থেকে বের হতে বাড়ির উঠানে এসে দাঁড়ালো। হাত মুখ ধোয়ার জন্য ইজান একটু জল এগিয়ে দিল। তুহা এক এক পলক ইজানের দিকে তাকালো। ছেলেটার মুখেও গম্ভীর ক্লান্ত আর দুঃসাপ। ইজান গাড়ির ব্যবস্থা করছে। তৌহিদ গামছা দিয়ে মুখ মুছতে মুছতে শুধরালো। ইজান নিচু সুরে বলল, জি ভাইয়া, বড় গাড়িটা এনেছি। তবে জিনিয়া আপনাকে কি যেন আজকে ঢাকা ফিরিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে? ওনার শরীর আর মনের অবস্থা যে রাস্তা ধাক্কা সামলাতে পারবে তো? তৌহিদ একটু থামলো, তারপর চোখের কোণে জলটুকু আড়ালে মুছে গম্ভীর গলায় বলল, এখানে রাখা আর বেশি বিপজ্জনক। পুলিশ অফিসার স্পষ্ট বলে গিয়েছেন, যারা এই হত্যাকারী ঘটিয়েছে তাদের মূল লক্ষ্য হয়তো পুরো পরিবারকে শেষ করে দেওয়ার ছিল। জিনিয়ার রকি বেঁচে আছে, এই খবর খুনিদের কাছে পৌঁছাতে বেশি সময় লাগবে না। গাজীপুরের এই নির্জন বাড়িতে নিরাপত্তা বলতে কিছুই নেই। আমাদের আজ রাতেই ঢাকায় ফিরতে হবে। কথাটা শেষ করে তৌহিদ ঘরের ভিতরে পা রাখল। ভিতরে আলো আধারের কামরায় বিছানায় এক কোণে বসে আছে জিনিয়া। পরনে তৌহিদের তুহার দেওয়া একটা ঢোলা সুতি থ্রি পিস, মাথায় ওড়না জড়ানো। তার পাশে বসে আছে তৌহি, অনবরত তার হাত দুটো নিজের হাতের মাঝে চেপে ধরে আছে। তৌহিদ ঘরে ঢুকতেই তৌহি কাতরণে গলায় বলল, ভাইয়া, জিনিয়া আপু তো কিচ্ছু বলছে না। সেই যে কবরস্থান থেকে এলো, একবারের জন্য চোখের ভাতা ফেলে নেই, একটু জল পর্যন্ত মুছে নেই। তৌহিদ জিনিয়ার সামনে এসে হাঁটু গিরে বসলো। মেয়েটার চেহারার দিকে তাকানো যায় না। এক রাতের মধ্যে যেন রূপসী চঞ্চল জিনিয়াটা মরে গিয়ে এক জীবন্ত লাশ হয়ে বসে আছে। চোখের কোনো দুটি কালি পড়ে গিয়েছে, একদম বসে গিয়েছে। জিনিয়া, তৌহিদ খুব নরম গলায় ডাকলো। জিনিয়া কোনো সাড়া দিল না, তার দৃষ্টি সামনের শূন্য দেওয়ালের দিকে নিবদ্ধ। আমাদের ঢাকা ফিরতে হবে জিনিয়া, রকির কাছে যেতে হবে। কাল সকালে ওকে বিদেশে নিয়ে যাওয়ার ফ্লাইট। তুমি কি তোমার ভাইয়ের পাশে থাকবে না? রকি নামটা শুনে জিনিয়ার বন্ধ হয়ে যাওয়া অনুভূতি যেন আচমকাই একটা ধাক্কা লাগলো। সে খুব ধীরে মাথাটা সামান্য ঘোরালো। তার শুকনো ফেটে যাওয়া ঠোঁট দুটো কেঁপে উঠল। দৃষ্টিতে ফুটে উঠল সীমাহীন আকুতি, যেন সে বলতে চাচ্ছে, আমার ভাইয়া বেঁচে আছে তো? তহু দ্রুত জিনিয়ার হাতে পিঠে হাত রেখে বলল, হ্যাঁ আপু, রকি ভাইয়া বেঁচে আছে। তোমাকে শক্ত হতে হবে, ভাইয়ার জন্য তোমাকে হসপিটালে যেতে হবে। তো জিনিয়া কোনো কথা বলল না, শুধু তৌহির হাতটা আঁকড়ে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীর এতই দুর্বল যে পা দুটো থরথর করে কেঁপে উঠল। তৌহিদ আর তৌহি মিলে তাকে ধরে দাঁড় করালো। ঢাকা ফেরার পথটা ছিল সীমাহীন দীর্ঘ আর যন্ত্রণাদায়ক। গাড়ির পিছনে সিটে তৌহির কাঁধে মাথা রেখে শুয়েছিল জিনিয়া। পুরো রাস্তায় সে একটা শব্দ উচ্চারণ করেনি, শুধু তার চোখ থেকে অবিরাম জল গড়িয়ে তৌহির জামা ভিজে যাচ্ছিল। তৌহি এক হাতে জিনিয়াকে জড়িয়ে ধরে রেখেছিল আর অন্য হাত দিয়ে নিজের চোখের জল মুছছিল। সামনে ড্রাইভিং সিটে বসা থাকা তৌহিদ ভাইয়ার অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে এক চরম প্রতিজ্ঞা বুঝলো, যে বা যারা এই জঘন্য কাজটা করেছে তাদের এই আইনে মুখোমুখি সে দাঁড় করাবে, চাই এর জন্য তাকে যে কোনো মূল্য চুকাতে হোক না কেন। রাত প্রায় 1:30 নাগাদ তারা ঢাকায় স্থানীয় হাসপাতালে পৌঁছালো। আইসিইউতে এর বাহিরে তখন গম্ভীর পরিবেশ। তৌহিদের বাবা এবং ছোট আম্মু জাহানারা তুষিকে নিয়ে আগে বাড়ি ফিরে গিয়েছেন, কারণ ছোট্ট বাচ্চাটা সারাদিন ধরে ধকল সহ্য করতে পারছিল না। ইজান আইসিইউর সামনে বেঞ্চে বসে অপেক্ষা করছিল। তৌহিদের দেখতেই ইজান উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া, ডক্টর কিছুক্ষণ আগে এসেছিলেন। রকি ভাইয়ার পার্সোনাল টিপগুলো একদম ভালো নয়। ওনারা বলেছেন কাল সকাল 8টার এরিয়ায় অ্যাম্বুলেন্সে আগেই যেন সব প্রসেসিং করা হয়। কিন্তু ইজান একটু থামলো। তৌহিদ ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, কিন্তু ইজান, পুলিশ থেকে একটা ঝামেলা করেছে। কেসটা যেহেতু টিপুল মার্ডারের এবং মারাত্মক হাই প্রোফাইল,
তাই রকি ভাইকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য কোর্টের পারমিশন আর পুলিশের এনসিও লাগছে। জাভেদ আঙ্কেল নিজের বিবেচক বিচারকারী ছিলেন বলে ডিপার্টমেন্টের লোকজন বিষয়টাকে অত্যন্ত সংবেদনশীলভাবে দেখছেন। তৌহিদের চল শক্ত হয়ে উঠল। আমি হোম মিনিস্টার আর আইজিপি স্যারের ফেভার ব্যবহার করছি। রকির এনসিও তো সকালে ক্লিয়ার হওয়ার কথা ছিল ভাইয়া, ইজান স্তব্ধ করে বলল। কিন্তু জাভেদ আঙ্কেলের মৃত্যুর পর ওনার পজিশনের কিছু বইপক্ষের শক্তি হতে ভিতরে ভিতরে কলকাঠি নাড়ছে। ওনারা নাকি দেখছেন রকি ভাই সুস্থ না হওয়া পর্যন্ত ওনারা বয়ান পর্যন্ত প্রয়োজন, তাই ওনাকে দেশের বাইরে পাঠানোর স্বস্তি রাখা উচিত। বাজে কথা, তৌহিদ গর্জে উঠল। তবে হসপিটালের শান্ত পরিবেশ কথা চিন্তা করে নিজেকে দ্রুত সামলে নিল। রকি কোমায় আছে, সুস্থ হওয়ার দূরে থাক, ওকে বাঁচানো এখন মূল লড়াই। এর রাজনৈতিক নোংরামি শুরু করেছে। পাশে দাঁড়িয়ে থাকা জিনিয়া রকি আর আইসিইউর শব্দগুলো যেন হঠাৎ সম্মিলিত ফিরে এলো। সে টলমলে আইসিইউতে কাছের দরজার কাছে এগিয়ে গেল। ভিতরের আলো দেখা যাচ্ছে। রকি স্যার শরীরে অসংখ্য নখল, মাথায় ব্যান্ডেজ আর লাইফ সাপোর্ট মেশিন টিকটিক করে শব্দ করছে। জিনিয়া কাচের ওপরে হাত রাখলো, তার নিঃশ্বাস কাচের গায়ে ভাস্কর্য তৈরি করলো। একদিন ধরে চেপে ধরে রাখা কান্না বাঁধা যেন একবার আচমকা ভেঙে চুরমার হয়ে গেল। সে কাচের গলায় ঠেকিয়ে ফুপাতে শুরু করলো। ভাইয়া, ও ভাইয়া, আমাকে ছেড়ে যাস না রে ভাইয়া, মা বাবা তো চলে গিয়েছে, তুইও কি আমাকে একা ফেলে যাবি ভাইয়া রে? জিনিয়া সেই বুক ফাটা আত্মনাতে আইসিইউর এর সামনে পুরো করিডোরে যেন থমকে গেল। তুহি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। আপু প্লিজ, জিনিয়াকে সামলাও, ভাইয়া শুনতে পাবে তো, আমি আর কাকে নিয়ে বাঁচবো রে তুহি, আমার আর কেউ নেই। জিনিয়া তহির বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠল। এতদিন পর তার গলা দিয়ে শব্দ বের হলো, কিন্তু সেই শব্দ যেন পুরো পৃথিবীর সমস্ত যন্ত্রণা ঢেলে দেওয়া হয়েছিল। তৌহিদ আর এক মুহূর্ত নষ্ট করলো না। সে পকেট থেকে ফোন বের করে দ্রুত সরে গেল। ফোনের অপারের নামটা ফুটে উঠল, ডিসি শামীম। ফোন রিসিভ হতেই তৌহিদ কোনো ভূমিকা না করে এক নিঃশ্বাসে বলল, শামীম ভাই, তৌহিদ বলছি, রকির এনসিও পেপার আটকে রাখা হচ্ছে কেন? ও পাশ থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। তৌহিদ, তুমি তো ছোট্ট বাচ্চা নও। জাভেদ সাহেবের মতো একজন আপসীম জোসের পুরো পরিবারকে এভাবে গায়েব করে দেওয়া কোনো সাধারণ অপরাধীর কাজ নয়। বিচার বিভাগের ওপর এটা বড় আঘাত। রকি এই ঘটনার একমাত্র প্রদর্শন দক্ষণ হতে পারে। ও যদি দেশের বাইরে গিয়ে আর ফিরে না আসে, মারা যায়, কেসটা একদম ঠান্ডা হয়ে যাবে। রকিকে দেশে রাখলেও কাল বিকালে সূর্য দেখতে পাবে না। শামীম ভাই, তৌহিদ দাঁতে দাঁত চেপে বলল, ওর মাথায় গভীর আঘাত পেয়েছে, এখানে ওর ট্রিটমেন্ট সম্ভব নয়। আপনারা তদন্ত করতে চান করুন, কিন্তু এতটা তরজা ছেলেকে রাজনীতির দাবাগুটি বানিয়ে মেরে ফেলবেন না। তৌহিদ আর ওর ওপর চাপ আছে। আপনারা ওর পর তলার চাপে চেয়ে রকির জীবনের দাম আমার কাছে অনেক বেশি। তৌহিদ কিছুটা হুমকি মেশানো গলায় বলল, আপনি ভুলে যাচ্ছেন, জাভেদ আঙ্কেল শুধু একজন জজ ছিলেন না, ওনার সৎ জীবনের কারণে সরকারের শীর্ষ পর্যায়ে ওনার অগাধ সম্মানও ছিল। আমি যদি এখন মিডিয়া ডেকে পিস কনসেপ্ট করি, যদি জজ জাভেদ আহমেদের একমাত্র জীবিত ছেলেকে চিকিৎসাবিহীন রেখে মেরে ফেলি চক্রান্ত হচ্ছে, তবে কার চেয়ারে থাকবে আপনি ভালো করেই জানেন। ও পাশ থেকে কিছুক্ষণ নীরবতা, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ডিসি শামীম বললেন, তুমি বড্ড জেদি তৌহিদ। ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে এনসিও পেপার হসপিটালে পাঠিয়ে দিচ্ছে, তবে মনে রেখো রকি সুস্থ হলে প্রথম ট্রিটমেন্ট আমাদের দিতে হবে। ধন্যবাদ। তৌহিদ ফোনটা কেটে দিল। ঘড়ির কাঁটা তখন রাত 2:30। তৌহিদ ফিরে এসে দেখলো তৌহির কোলে মাথা রেখে জিনিয়া মেঝেতে অবশ্যই শুয়ে আছে। অতিরিক্ত কান্নাকাটি আর মানসিকভাবে ভেঙে পড়ার কারণে তার শরীরে আর চাপ নিতে পারছে না। তৌহিদ ইজিয়ানকে বলল, ইজিয়ান, তুই আর জিনিয়াকে নিয়ে ক্যাব ডেকে বাড়ি চলে যাও, বাকি রাতটুকু তোরা বাড়িতেই থাক। তৌহি মাথা তুলে বলল, না ভাইয়া, আমি জিনিয়া আপুকে ছেড়ে যাব না, তাছাড়া তোমারও তো শরীর ভালো ঠেকছে না, তুমি সারাদিন কিছু খাওনি। তুহি অবুজের মতো কথা বলিস না। তৌহিদ বোনকে একটু শাসন সুরে বলল, বাড়িতে ছোট্ট আম্মু একা তোষিকে নিয়ে বসে আছেন, জিনিয়াকে এই অবস্থায় হসপিটালে রাখা ঠিক হবে না, ওর রেস্ট দরকার। ওরা তোকে নিয়ে চলে যা তোরা, আমি সকালে এয়ারপোর্টে রকিকে ফ্ল্যাটে তুলে দিয়ে বাড়িতে আসবো। তৌহিদের চোখের দিকে তাকালো। ভাইয়ের চোখের নিচে গভীর কালো দাগ, চেহারায় চরম ক্লান্তি, কিন্তু দৃষ্টি এক অটল সিদ্ধান্ত। তুহি আর দ্বিধাবোধ করল না।
ইজান আর ইজানের সাহায্যে জিনিয়াকে তুলে গাড়ির দিকে হাঁটা দিল। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ভোর 4টা বেজে গেল। জাহানারা তখনও বসার ঘরে জায়নামাজে বসে দোয়া ইউনুস পড়ছিল। দরজার শব্দ হতেই তিনি দ্রুত উঠে এলেন। তুহি আর ইজান যখন প্রায় সঙ্গহীন জিনিয়াকে ধরাধরি করে ভিতরে আনলো, জাহানারা ব্যস্ত হয়ে উঠলেন। তুহি, ওরে আমার ঘরে নিয়ে আয়, সাবধানে। আহারে, কচি মেয়েটার ওপর দিয়ে কি যে ঝড় বেয়ে গেল। জাহানারা দ্রুত বিছানার চাদর ঠিক করে দিলেন। জিনিয়াকে বিছানায় শুয়ে দেওয়া হলো। জাহানারা তোয়ালে ভিজিয়ে জিনিয়ার হাত মুখ মুছে দিতে লাগলেন। তারপর তুহির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তুহি, তুমিও হাত মুখ ধুয়ে একটু শুয়ে পড়ো মা, সারাদিন তো কম ধক্কল যায়নি। তুহি দরজার কাছে দাঁড়িয়েছিল। ছোট্ট আমর এই মাতৃত্ব রূপটা দেখে তার মনটা কেমন যেন গুলিয়ে গেল। একটু আগেই তো তৌহিদ ভাইয়া বকেছিল ওনাকে মা বলবি না, কিন্তু এই যে মহিলাটা না ঘুমিয়ে সারা রাত জেগে বসে আছেন, তৌহিদের চিন্তা ছটফট করছেন, রান্নাঘরে হসপিটালে খাবার পাঠাচ্ছেন, উনি কি সত্যি অতটা খারাপ? তৌহিদ নিচে সুরে বলল, ছোট আম্মু, ভাইয়া সারাদিন কিচ্ছু খায়নি, হসপিটালের জল ছাড়া কিচ্ছু মুখে তোলে নেই। জাহানারা একটু দীর্ঘশ্বাস ফেলে জিনিয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমি জানি রে তুহি, তোর ভাইয়াটা অভিমানী বড্ড বেশি, নিজের শরীর ধ্বংস করে ফেলবে, তাও আমার ছোঁয়া খাবার খাবে না। কিন্তু আমি তো মা, ও আমাকে মা না মানুক, আমার মন তো মানে না। জাহানার চোখ দুটো টলমল করে উঠল। তুহি আর কিছু বলতে পারলো না। সে চুপচাপ নিজের ঘরে চলে গেল। সকাল 6টা, ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। হসপিটালের এয়ারপোর্ট অ্যাম্বুলেন্সের মেডিকেল টিম এসেছে। রকিকে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তৌহিদ সমস্ত কাগজপত্র সাইন করে ডক্টরের হাতে তুলে দিল। রকির সাথে একজন অভিজ্ঞ নার্স আর ডক্টর সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সিআই এর বাহিরে দাঁড়িয়ে তৌহিদ রকির অচেতন মুখের দিকে তাকালো। অক্সিজেন মাস্কের নিচে বন্ধুর ফ্যাকাশে মুখটা দেখে তৌহিদের বুকটা কেঁপে উঠল। সে রকির কানের কাছে গিয়ে নিচু গলায় বলল, তোকে ফিরতে হবে রকি, তোকে জিনিয়ার জন্য ফিরতে হবে। আর যে পশুরা তোদের এই অবস্থা করেছে তাদের শেষ দেখার জন্য তোকে ফিরতে হবে। আমি কথা দিচ্ছি, তুই ফিরে আসার আগে আমি ওদের খুঁজে বের করব। রকিকে নিয়ে অ্যাম্বুলেন্সের এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেল। তৌহিদ হসপিটালের করিডোরে একা দাঁড়িয়ে রইল। ভোরের আলো তার মুখে এসে পড়েছে, কিন্তু তার মন জুড়ে এক বিশাল আধার। ঠিক তখনই তার ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ এলো। তৌহিদ ব্রুকুসকে মেসেজটা খুলল। তাতে লেখা, বিচারক জাপেদ আহমেদ তার পাওনা মিটিয়ে গিয়েছেন। তৌহিদ সাহেব, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তবে আপনার পরের নাম্বারটা কিন্তু ওই অবধ ছোট্ট বোনটার হাতে বেশি সময় লাগবে না, সাবধান। মেসেজটা পড়ে তৌহিদের হাতের মুঠো শক্ত হয়ে এলো। রক্তের গতি যেন মুহূর্তের মধ্যেই দ্বিগুণ হয়ে গেল। চোখের কোণে এক হিংস্র আলো জ্বলে উঠল তার। ফোনটা পকেটে ভরে সে হসপিটালের বাইরে পা বাড়ল। মেঘ জমেছে সত্যি, তবে সেই মেঘ এবার রক্তবর্ণ ধারণ করতে চলছে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।